নমস্কার, আমি নিবেদিতা। শুধুই গল্প নিবেদিতা চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই। অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আপনাদের অমূল্য মতামত জানাতে অবশ্যই ভুলবেন না। আমার আজকের নিবেদন একটি ছোট গল্প, একান্তে। আসুন গল্পটি শোনা যাক। মাধুরী চুপ করে বসে আছে। সে কিছু ভাবছে না, ভাবার অবস্থাতেই নেই সে। বলতে গেলে সে কেমন হতবাক হয়ে গেছে। যদিও এই ঘটনাটা যে ঘটবে সে জানত, মনে মনে প্রস্তুত ছিল, কিন্তু ভেবে রাখা আর ঘটনা ঘটার মধ্যে অনেক তফাৎ। মনে মনে আমরা অনেক কিছু ভাবি, কিন্তু বাস্তবে মুখোমুখি হওয়া অনেক কঠিন। মাধুরী একদম অল্প বয়সী নয়, সে মধ্য 50-এ। তার স্বামীর বয়স হয়েছিল 62। শক্ত সমর্থ মানুষ ছিল। কোথা থেকে যে কি হয়ে গেল! 2 বছর আগে ক্যান্সার ধরা পড়ল। তেমন কিছু শরীর খারাপ হয়নি। হঠাৎ মাঝে মাঝেই পেটের সমস্যা শুরু হতো। চাকরি থেকে সবেমাত্র অবসর নিয়েছে, তারপরই এই গোলমাল দেখা দেয়। প্রথম মাধুরী কিছুই বুঝতে পারেনি। ওর স্বামী খুব কাজের মানুষ ছিল। ও ঠাট্টা করত, বলতো, কাজ নেই তো, তাই তোমার খেতে ইচ্ছা করে না। তুমি আমার সঙ্গে ঘরের কাজ করো, চলো আমার রান্নার জোগাড় করে দেবে, এইসব বলে মজা করত। রিটায়ার হওয়ার পর প্রথম বছরে ওরা খুব ঘুরেছে। ওর বড় ছেলে থাকে ইউএসএতে। ওখানে গিয়ে 5 মাস থেকে এসেছে। কত জায়গায় ঘুরেছে। ওখানেও ওর স্বামী দিগন্ত যে খুব ভালো ছিল তা বলা যাবে না, বরঞ্চ মাধুরী নাতি নাতনি নিয়ে খুব খুশি ছিল। মাধুরীর বড় ছেলে অনির্বাণের 5 বছর আগে বিয়ে হয়েছে, 2টি বাচ্চাও হয়ে গেছে। খুব ভালো আছে তারা। মাধুরী আর দিগন্ত সংসার নিয়ে খুব খুশি ছিল। দিগন্ত সারা জীবন অনেক পরিশ্রম করেছে। মাধুরী 2 ছেলে আর শাশুড়িকে নিয়ে থেকেছে। সবার দেখভাল করা একটা বিরাট কাজ। ছেলে 2টো ভালো মানুষ হয়েছে। বড় ছেলে বিদেশে, ছোটরও বিয়ে হয়ে গেছে। ওরা থাকে ব্যাঙ্গালোরে। ওরাও খুব ভালো আছে। মাধুরীরা কলকাতায় খুব সুন্দর একটি ফ্ল্যাটে থাকে, আবাসনের মধ্যে। কোনো অসুবিধা নেই। সব কিছু যখন গুছিয়ে নিয়েছে, যখন তাদের ভালো থাকার দিন, তখনই কিনা অঘটন ঘটল। প্রথম জীবনে তো সংসার, কর্তব্য, ছেলে মেয়ে মানুষ করা, এইসব করতেই জীবন চলে যায়। যখন তারা একটু গুছিয়ে নিয়েছে, ভাবে এইবার একটু নিজেদের মতন থাকবো, অনেক তো কর্তব্য কর্ম হলো, এখন একটু পাহাড় সমুদ্র করে বেড়াবো। কারণ আজকাল তো আর মানুষ 50-60-এ বুড়ো হয় না। এখনই তো ঘোরার সময়। এখনকার ছেলেমেয়েরাই ভালো আছে, তাদের কোনো পিছু টান নেই। সংসারের দায় দায়িত্ব থাকে না সেই 80-90 দশকের মতো। তারা মনের আনন্দে পৃথিবীটা ঘুরে নিচ্ছে, কোনো কিছুর কামাই নেই। তা মাধুরীরা ইউএসএ থেকে ফিরে আসার পর দিগন্ত কেমন যেন কোনো কিছুতেই মন দিতে পারছে না। শরীরে জোর নেই, খিদে নেই, ওর ওজনটাও বেশ কমে গেছে। গায়ের রংটা কেমন হলদেটে হলদেটে লাগে। মাধুরী সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে নিয়ে যায়। খুব বড় হাসপাতালে একজন ফিজিশিয়ানকে দেখায় প্রথমে। তিনি অনেক রকম পরীক্ষা করতে দেন, সব করা হয়, কিন্তু রিপোর্ট ভালো আসে না। ডাক্তার একজন ক্যান্সার স্পেশালিস্টকে
রেফার করেন। খুব বিখ্যাত ডাক্তার। তার অ্যাপয়েন্টমেন্ট পেতে অনেক দিন অপেক্ষা করতে হয়। মাধুরী একজন পরিচিত ব্যক্তি খুঁজে পায় যিনি এই ডাক্তারের কাছের, সুতরাং অ্যাপয়েন্টমেন্ট পেতে অসুবিধা হয়নি। মাধুরী দিগন্তকে নিয়ে ডাক্তারের কাছে যায়। সমস্ত রিপোর্ট দেখে ডাক্তারের মুখ গম্ভীর হয়ে যায়। তিনি আরও কিছু টেস্ট করতে দেন। তারপর হাসি হাসি মুখ নিয়ে বলেন, ভয় কি? আমি তো আছি। শেষ পর্যন্ত আমরা লড়াই চালিয়ে যাব। ছোট ছেলে অর্পণ, যে ব্যাঙ্গালোরে থাকে, সে সব শুনে বলল, তোমরা এখানে চলে এসো, এখানকার ট্রিটমেন্ট খুব ভালো। কিন্তু দিগন্ত বোধহয় লড়াই করার ইচ্ছাটাই হারিয়ে ফেলেছিল। সে যেতে চাইল না। বলল, আমি নিজের বাড়িতেই থাকতে চাই। নিজের বাড়িতে আর থাকতে পারল কই? 2 বছরের মধ্যে অর্ধেক দিন তো হাসপাতালেই কেটেছে। অনির্বাণ এসে থাকলো বেশ কিছুদিন। তারপর সে বলল, এবার আমি যাই মা। বউ বাচ্চারা বিদেশে পড়ে আছে, কতদিন আর থাকবে? টানা 3 মাস ছিল, তারপর সে চলে গেছে। অনির্বাণ যাওয়ার পর মাসখানেক পরে আসলো অর্পণ। অর্পণও মাসখানেক থাকলো, সেও চলে গেল। কে কতদিন আর বসে থাকবে? ছোট বৌমাও এসে মাসখানেক থাকলো। এইভাবে আসা যাওয়া চলতেই থাকলো। 10টা কেমো হয়ে গেল। শরীরে আর কিচ্ছু ছিল না। মাধুরী হাসপাতালে দিগন্তের কেবিনেই থাকতো। ও দেখতো কি অমানসিক যন্ত্রণা ভোগ করছে লোকটা। ডাক্তারবাবু আসেন, দেখেন, আজকাল আর আশ্বাস দেন না লড়াই করার। ওনারও বোধহয় অস্বস্তি হয় রোগীর সামনে। শুধু হাসপাতাল থেকে ছাড়ার সময় বলে দেন, আবার 7 দিন পরে নিয়ে আসবেন। দিগন্তের টাকার অভাব নেই, তাও মাধুরী দেখে একটা মানুষের রক্ত জল করা উপার্জন কিভাবে শেষ হয়ে যাচ্ছে। এ এমন এক ব্যাধি যে মানুষকে তো শেষ করেই, তার সঞ্চয়ও থাবা বসায়। ডাক্তার এবার ছাড়ার সময় বললেন, আর আনতে হবে না, বাড়ি নিয়ে যান। যা খেতে চায় তাই দেবেন, যা করতে চায় তাই করতে দেবেন। মাধুরী সব বুঝল। সে বাড়ি নিয়ে আসলো। বাড়িতে এসে দিগন্তে থাকার সব ব্যবস্থা করলো। প্রথমে একজন ট্রেন্ড নার্স রাখলো। সে আগেই কথা বলে রেখেছিল। সেই মতো ব্যবস্থা হলো। কারণ এখন সে একা পারবে না, জানে। খুব যত্নে রাখতে হবে, দেখতে হবে যাতে কোনো ইনফেকশন না হয়, বেডসোর না হয়। সে প্রথমেই ঠিক করলো যে বাড়িতে দেখতে আসার লোক বন্ধ করতে হবে। ইনফেকশন তাদের থেকেই আসবে, কারণ তারা তো আর বাইরে বেরোচ্ছে না কেউ। আর নার্স এসেই ড্রেস চেঞ্জ করে, কাজেই ঘরের থেকে ইনফেকশন হওয়ার সম্ভাবনা কম। সে যেহেতু আবাসনে থাকে, তাই অনেক লোক খোঁজ নিতে আসে, দেখা করতে চায়। এই সময় তাকে একটু রূঢ় হতে হয়েছিল। সে বলতো, ডাক্তার বলে দিয়েছেন যে বাইরের কাপড়ে লোক ঢুকলেই ইনফেকশন হতে পারে। এমনিতেই বাঁচার দিন সীমিত, আরও কম হয়ে যাবে। শত চেষ্টা করেও সে অনেক কিছু আটকাতে পারেনি। বেডসোর হয়ে গেল, কিছু করার নেই। বাড়িতে সে 6 মাস রাখতে পেরেছিল। খাওয়ানো দাওয়ানো সে নিজের হাতেই করত, গা স্পঞ্জ করা সবই। বিছানা থেকে ওঠার আর ক্ষমতা ছিল না। দিন 15 আগে ছোট ছেলে আর বৌমাও এসে যায়। তারা বুঝতে পেরেছিল সময় শেষ হয়ে আসছে। মাঝে মাঝে নিঃশ্বাসের কষ্ট হতো। ডাক্তার বললেন বাড়িতে অক্সিজেনের বন্দোবস্ত করতে। নার্স তো ছিলই, সব করা হলো। কিন্তু মাঝে মাঝে বুকে ব্যথা শুরু হলো। তখন ছেলে বলল, মা,
তোমরা তো যে হাসপাতালে দেখাও সেটা তো বাড়ি থেকে অনেক দূরে, এবার কাছের হাসপাতালে নিতে হবে। তাই হলো। বুকে যখনই ব্যথা বলেছে তখনই বাড়ির কাছে নিয়ে যাওয়া হয়েছে। দুবার এরকম নিয়ে যাওয়া হয়। 2 দিন রেখে ওরা আবার ফেরত পাঠিয়ে দিয়েছে। তৃতীয়বার যখন বুকে ব্যথা বলল, সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স ডাকা হলো। কিন্তু ওই ডাকাই সার, অ্যাম্বুলেন্স আসার আগেই সব শেষ। মাধুরী মন প্রস্তুত করে রেখেছিল, কিন্তু বললাম না যে ঘটনা ঘটার আগে আর পরে অনেক তফাৎ। দেখেই মাথা ঘুরে পড়ে গেল। যখন ওর জ্ঞান ফিরল, দেখলো বাড়িতে অনেক লোক এসে গেছে। ছোট বৌমা বলল, মা ওঠো, তুমি তো জানতে এটা হবে, মন শক্ত করো। দাদাকে জানানো হয়েছে 2 দিন দেরি হবে আসতে, তুমি স্থির হও, তোমার সঙ্গে অনেক দরকারি কথা আছে। মাধুরী শক্তই ছিল। ঘটনাটা ঘটার ছিল সে জানতো, কিন্তু ঘটনাটা যখন ঘটে গেল তখন আর তাল সামলাতে পারেনি, কেমন ঘেঁটে গেছিল। ছোট বৌমা দেবযানীর কথায় ও উঠে বসল, মুখে চোখে জল দিয়ে আসলো। ছোট ছেলে অর্পণ ঘরে চলে আসে, বলে, মা তুমি কি চাও বলো, দাদা আসা অবধি অপেক্ষা করবে? দাদার আসতে প্রায় 3 দিন লাগবে, সব ব্যবস্থা করাই আছে, তবুও দিল্লি আসবে, তারপর কলকাতা, সব ফ্লাইটের তো টাইম আছে। মাধুরী জিজ্ঞেস করে, তো দাদা কি বলল? অর্পণ বলে, ও বলেছে তোরা যা ভালো বুঝিস তাই কর। মাধুরী বুঝতে পারল ছেলে কি বলতে চাইছে। মাধুরী বলল, বডি রাখার ব্যবস্থা কর 3 দিন, অনির্বাণ আসুক। সেই মতো বডি সংরক্ষণের ব্যবস্থা হলো। তারা যেহেতু একটা আবাসনে থাকে আর মাধুরী খুব মিশুকে, তাই লোকজনের কোনো অভাব ছিল না। খবরটা ছড়িয়ে যেতেই একে একে সবাই আসতে শুরু করলো। তার বয়সী মহিলারা সবাই আসতে লাগলো, ভদ্রলোকরাও আসলেন। সবাই সমবেদনা জানাতে লাগলো। মৃত্যুর পর তো সবাই এক কথাই বলে, কি ভালো লোক ছিল, তার কেন এমন হলো? তার শ্বশুরবাড়ি বড় পরিবার, অনেক লোক, বাড়ি ভরে গেল। সবাই মাধুরীকে সান্ত্বনা দিয়ে যাচ্ছে। মাধুরী তার ছোট ছেলে আর বৌমাকে খুঁজে পাচ্ছে না, তারা কোন ঘরে গিয়ে ঢুকেছে। বড় ছেলে বড় বৌমা সমানে ফোন করে যাচ্ছে। মাধুরীর আর কথা বলতে ভালো লাগছে না, তার চোখ দিয়ে শুধুই জল পড়ছে। সে একবার ছোট ছেলেকে ডাকলো, বলল তার ফোনটা নিয়ে যেতে, যা ফোন আসবে রিসিভ করতে। তাদের আবাসনের অনেক মহিলা চলে এসেছে। প্রত্যেকে তার গায়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, তার চোখে জল মুছিয়ে দিচ্ছে। মাধুরীর খুব অস্বস্তি হচ্ছে। তাকে জল খাওয়াবার, চা খাওয়াবার চেষ্টা করছে। সে নিজে কিছু চাইছে না, সে শুধু চাইছে একটু একান্তে থাকতে, একা একা বসে দিগন্তের কথা ভাবতে। এতদিন তো তার হাতে সময় ছিল না, দিগন্তের সেবা করতে করতেই সময় কোন দিক দিয়ে বয়ে গেছে। এখন তো তার হাতে অফুরন্ত সময়। ছোট বৌমা দেবযানী সব দেখভাল করছে, রান্নার লোককে দিয়ে ডাল ভাত তরকারিও নামিয়েছে। বাড়িতে তো অনেক লোক, তাদের দায়িত্ব তো আছেই। দেবযানী চা জল সব সামলাচ্ছে। মাধুরীর ওঠার ইচ্ছেই নেই। বাড়িতে যারা থাকবে তাদের তো খাবার ব্যবস্থা করতেই হবে। দেবযানী আর অর্পণ করছে। মাধুরী বুঝতে পারছে অর্পণের মনের অবস্থা। সে বারে বারে মার কাছে চলে আসছে, মায়ের কাঁধে মাথা দিয়ে কাঁদছে। অর্পণকে বলল, এখনো 2 দিন চুপ করে থাক বাবা, দাদা আসলে দাদা বৌদি সামলাবে, বাবার শেষ কাজ যেন ভালোভাবে হয়। অর্পণ চলে গেল, মুখ বুজে সব কাজ করছে। দিগন্তের ভাইয়ের বউরা
মানে অর্পণের কাকিমারা সব কিছু ঠিকঠাক দেখছে। একটা দিন কাটলো, বড় ছেলে আসতে আরও একদিন পুরো। আশেপাশের ফ্ল্যাটের সবাই আসছে। মাধুরী কাঁদছে না আর, তাও সবাই তার গায়ে মাথায় হাত বোলাচ্ছে আর বলছে, কেঁদো না গো, কি আর করবে, সব তো ভগবানের হাত। এত ভালো মানুষটার যে এই রোগ হবে কে জানতো, যেন বলে কয়ে কোনো রোগ আসে। মাধুরী কাঁদছে না, তাও সবাই ওর চোখের জল মুছিয়ে দিচ্ছে। মাধুরী আর নিতে পারছে না, ভগবানকে ডাকছে, হে ভগবান, আমার বড় ছেলে অনির্বাণকে তাড়াতাড়ি আসতে দাও। আমি মৃত্যু সহ্য করেছি, কিন্তু এত সমবেদনা নিতে পারছি না। আমি একটু একান্তে দিগন্তকে, আমার স্বামীকে মনে করতে চাই, আমাদের জীবনের কথা ভাবতে চাই। আমাকে একটু একা থাকতে দাও। 3 দিনের দিন বড় ছেলে এসে পৌঁছলো। সে পুরো বিধ্বস্ত। অনির্বাণ আশায় তার বাবার শেষকৃত্য সম্পাদন হলো। অনেক দেরি হলো, কিছু করারও নেই, ছেলেরা এত দূরে থাকে। তাও তো ছোট, আগেই এসে গেছিল, তাই মাধুরী সব দিক সামলাতে পেরেছে। শেষকৃত্য সমাপ্ত হলো, কিন্তু এরপর তো আসল কাজ, শ্রাদ্ধ শান্তি হবে। শ্রাদ্ধ শান্তি পর্যন্ত তো লোক সমাগম লেগেই থাকবে। ছেলেদের কাছে নিয়ে মাধুরী অনেক সান্ত্বনা দিল, বলল, তোরা তো জানতিস বাবা এটা হবে, শুধু সময়ের অপেক্ষা। এখন বড়রা যা বলেন সেই মতো কাজ কর। তা মাধুরীর ছেলেরা সত্যি কাকাদের কথা মতো সব কাজ করলো। হবিষ্যান্নি করলো, বাবা শ্রাদ্ধ করলো, এমনকি নিয়ম মতো মৎস্যমুখের আয়োজনও করলো। কাজের কোনো ত্রুটি করেনি। শুধু মাধুরী বড় ক্লান্ত হয়ে পড়েছিল। সে আর নিতে পারছিল না। সে শুধু ভাবছিল কবে সব শেষ হবে, কবে সে একান্তে একটু নিজের মুখোমুখি বসবে।